আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। 2023 সালে নেইমার জুনিয়র হঠাৎ করে একটা ম্যাচে মিনিসকাস ইনজুরিতে পড়লেন এবং তখন একটা ব্যাপারে বলা হচ্ছিল যে দুটা ইনজুরি একই সঙ্গে হয়েছে, এসিএল টিয়ার হয়েছে, মিনিসকাস টিয়ার হয়েছে। তার পরবর্তী সময় তার পুনর্বাসন এবং নেইমার কবে মাঠে ফিরবেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা। ইভেন লুইস সুয়ারেজ তারও কিন্তু এই ব্যাপারে একটা সার্জারি হয়েছে। আমরা পল পগবার এক্সাম্পলটাও জানি। এই মিনিসকাস শব্দটা আসলে খুবই কমন, বিশেষ করে ফুটবলারদের ক্ষেত্রে। জানি না কেন এতবার ফুটবলাররা এই মিনিসকাস ইনজুরিতে পড়েন। আপনি আমি সেখানে কতটুকু তার ঝুঁকিতে আছে সব কিছু নিয়ে কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, যেটা ঢাকার 100 ফিটে অবস্থিত, এবং সেই সঙ্গে আছেন মিস্টার আতিকুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, মেডিক্স ক্লিনিক। আমন্ত্রণ আপনাদের দুজনকে। জি, ধন্যবাদ সবাইকে। স্যার, আমরা একটা কথা বলছিলাম, প্রথমত আমরা যদি একটা ছবি দেখতে চাই আসলে নেইমার জুনিয়র কতটা কাতরাচ্ছিলেন, সেই ছবিটা যদি আমাদেরকে দেখাতে পারে মিনিসকাস ইনজুরির জায়গাটাতে, আমি একটু উপরে উঠে দেখতে চাই। এবং ব্রাজিলের সমর্থন যারা করে স্যার, তাদের জন্য এটা অনেক বড় একটা ধাক্কার জায়গা ছিল যে নেইমার মিনিসকাস ইনজুরিতে পড়েছিলেন, সেই সঙ্গে এসিএল টিয়ারের ইনজুরির কথা বলা হচ্ছিল, এই যে এরকমভাবে তিনি কাতরাচ্ছিলেন। আমার একদম স্যার সহজ সরল প্রশ্নের জায়গাটা, এই মিনিসকাস জিনিসটা আসলে কি? ফুটবলাররা কেন বারবার এই ইনজুরিতে পড়েন? সাধারণ মানুষেরও কি এই ধরনের ইনজুরিতে পড়ার সুযোগ আছে কিনা? পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবেন যদি একটু মিনিসকাসের ছবিটা যদি একটু দেখা, আমরা মিনিসকাসের ছবি যদি একটু দেখাই, সবাইকে বলতে পারবো। মানে স্ট্রাকচারটা দেখলে ইজি, দিস ইজ দ্য স্ট্রাকচার, দিস দ্য হাঁটুর একটা ভিতরের যে স্ট্রাকচার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কটা জিনিস, এটা দুইটা নীল যে দুইটা দেখাচ্ছে মিনিসকাস, একটা মেডিয়াল আর একটা হলো ল্যাটারালটা বাইরের দিকে থাকছে, তো এটা মেডিয়াল বলা হয় জন্য। অ্যান্ড দুইটা ক্রুশিয়েট লিগামেন্ট, একটা পোস্টেরিয়র ওই পিছন দিকে যেটা পোস্টাপিসিয়াল, আর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এই যে সামনে, দুইটা ক্রুশিয়েট লিগামেন্ট লাইক দিস। এবং এই ভিতরের এই ক্রুশিয়েট লিগামেন্টের কাজ একটা, মেনিসকাসের কাজ একটা। মেনিসকাস এটা দেখেন অনেক থিক এবং এটা একটু বেশ সার্কুলার। এরপরে আরেকটা ছবি আছে, একটু দেখাবেন? আমরা পরের ছবিটা দেখতে চাই, পরের ছবিটা একটা ডায়াগ্রাম। শুধু দিস মেনিসকাস দ্যাট লাইক সার্কুলার, টু মেনিসকাস, মেডিয়াল ল্যাটারাল, অ্যাটাচমেন্ট ঠিক টিবিয়ালের আপার সারফেস। সাধারণত দিস মেডিয়াল মেনিসকাস আর ল্যাটারাল, মেডিয়াল মেনিসকাসটা রিলেটিভলি লেস মোবাইল, মানে এটা কিন্তু একবার ফাঁকা না, এটা অ্যাটাচড উইথ আন্ডার সারফেস। মেনিসকাসের ক্যারেক্টারিস্টিক্স হলো ইট ইজ অ্যাভাস্কুলার, এতে কোনো ব্লাড সাপ্লাই নেই, শুধু একেবারে বাইরে যে রিম বলা হয়, রিম অফ মেনিসকাসে রক্ত চলাচল আছে, আর ভিতরটায় কিন্তু অ্যাভাস্কুলার। তাহলে বলা হয় তাহলে এরা বাঁচে কীভাবে? সাধারণত এরা ডিফিউশন মেথডে, জাস্ট যে ফ্লুইড সিক্রেশন হয়, যে সাইনোভিয়াম থেকে ফ্লুইড সিক্রেশন, তার মাধ্যমে ওরা এইভাবেই ওদের নিউট্রিশন নিয়ে নেয়, এইভাবে তারা লাইভ থাকে। এখন কি হয়, মেনিসকাসের যে টিয়ারের মেকানিজমটা আসলে সাধারণ মানুষ একটু কম হবে, কারণ হলো এখানে এই যে নেইমার বলা হয় না, এসিএল অ্যান্ড মিডিয়াল মেনিসকাস, ইনভেরিয়েবলি মোর দ্যান 90% এই একই সাথে এই দুইটা ইনজুরি হয়। এবং এটার ইনজুরি হওয়ার একটা মেকানিজম, একটা টিপিক্যাল, এবং এটা ফুটবলারদেরই সবচেয়ে বেশি হবে। কারণ যখন ফুটবলার যদি কিক নিতে গেলে পায়ে যখন এই পাটা হয়তো লেগে থাকলো, এবং কিক নিতে যে সাডেনলি যদি দেখো পাটা ঘুরলো না, পাটা লেগে থাকলো, কিন্তু হাঁটুটা যখন ঘুরে যায়, এই টুইস্টিং যখনই হয় তখন সিভিয়ারলি, এবং সাথে তো ওয়েট থাকে অনেক, একেবারে প্রেসার দেওয়া থাকে, তখন এই দুইটা লিগামেন্ট একসাথে ছিঁড়ে যায়। একটা হলো এসিএল ছিঁড়ে যায় এবং সাথে মেডিয়াল মেনিসকাস। এটাকে বলা হয় একটা কমপ্লেক্স। খুব আইসোলেটেড মেনিসকাস, আইসোলেটেড এসিএল খুব কম পাওয়া যায়, তখন টিয়ার হয়ে যায়, মেডিয়াল মেনিসকাসগুলো টিয়ার হয়ে যায়। অতএব এইখানে যে টিয়ারের আবার অনেক, এদের কাজ কি? তাহলে কাজ হলো, একটা হচ্ছে দিস এ ভেরি থিক টু মেনিসকাস, এটা শক অ্যাবজর্ব করে। আমরা যে দৌড়াই, লাফ দেই, ঝাঁপ দেই, তখন ওই দুইটা যাতে হাঁটু মানে একটা সরাসরি না লাগে, এই শকটা অ্যাবজর্ব করে। আর একটা হলো এরা এই যে ইউনিফর্ম একটা স্মুথ সারফেস থাকাতে জয়েন্টের মুভমেন্টগুলোতে কোথাও কোনো পেইন হয় না। এই জন্য যখন এই যে এর সাথে একটা কথা বলা হয়, যখন বয়স হয়ে যাবে এই মেনিসকাসগুলো প্রথমে ডিজেনারেট করে এবং তখন আবার ওই অস্টিওআর্থ্রাইটিস হয়ে ব্যথা শুরু হয়। এখন টিয়ার যেটা হয়, এটা আবার একটু ধরন আছে, যেমন এই যে যেখানে ছবিটা দেখানো হয়েছে, এটা শুধু দেখা হয়েছে লংগিটিউডাল টিয়ার। এটা অনেক সময় একবার পুরাটা যদি হয়ে যায়
তখন বাকেট হ্যান্ডেল বলা হয়, মানে ঠিক একটা দুইটা অংশ আলাদা হয়ে গেল, বালতির যেমন ওঠানামা করে কমনেস্ট। তো এইটা হইলে হয় কি, তখন ওই যে জয়েন্ট সারফেস ওটা অনেক সময় আটকে যায়, তখন একটা টার্ম ইউজ করা হয় লকিং। দেখা গেলো যে ওই ফেলের অনেকে লক হয়ে যায়, তো ঠিক পুরোটা এক্সটেনশন করতে পারে না, ওই পোর্শনটা জয়েন্ট সারফেসের ভিতরে ঢুকে যায়, তখন একটু এদিক ওদিক মুভ করলে আবার ছুটে যায়, আবার হয়। লকিং ভেরি মানে ইম্পর্টেন্ট সাইন ফর মেনিসকাস টিয়ার। স্যার এই জায়গাটা আপনার কাছ থেকে আমি আবারও ফিরবো। আতিক ভাই একটু আপনার কাছে আসতে চাই। আমি দেখেছিলাম যে লুইস সুয়ারেজ তার এরকম মেনিসকাস টিয়ারের একটা ইনজুরি হয়েছিল, তারপরে আবার 4 সপ্তাহ পরে তিনি আবার ফিরে এসে গোল করেছেন। এইটার ক্ষেত্রে তো অবশ্যই রিহ্যাবটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেক্ষেত্রে প্রসিডিউরগুলো কিভাবে মেনটেন করা হয়, বা আপনি ধারণা করতে পারেন কিনা যে সুয়ারেজের ক্ষেত্রে এরকম প্রসিডিউর মেনটেন করা হয়েছে? এখানে প্রাথমিকভাবে প্রথমে আমরা ডায়াগনোসিস করি, বা ওনারাও যে কোনো নি ইনজুরি হওয়ার পরে প্রাথমিকভাবে এক্সরে করা হয় যে কোনো প্রকার টিস্যু অথবা বোনে ইনজুরি আছে কিনা। না হলে পরবর্তীতে খুব কমনলি নি ইনজুরিগুলোর ক্ষেত্রে সফট টিস্যু ইনজুরিগুলো বেশি হয়। তো একটা এমআরআই করলে পারফেক্টলি দেখা যায় এসিএল অথবা মেনিসকাসের কম্বাইন্ডলি ইনজুরি থাকতে পারে, অথবা মেনিসকাসে শুধু ইনজুরি থাকতে পারে। তো মেনিসকাসে নর্মালি গ্রেড 1-এর ইনজুরি যদি থাকে, বা একেবারে স্যারে যেটা নোট করলো লঙ্গিটিউডিনাল ইনজুরি যদি থাকে, এগুলা খুব আর্লি ডায়াগনোসড হলে এটা খুব তাড়াতাড়ি রিকভারি করা যায়। পারফেক্টলি পেন ম্যানেজমেন্ট করলে জয়েন্টের মেনিসকাসটা আবার রিকভারি হওয়া পসিবল। এখন সেই ক্ষেত্রে কারো যদি ধরেন ডায়াগনোস করতে পারলো না, বা 24 ঘন্টার একটা সময় পরে হয়তো বা করতে পারবে, এই 24 ঘন্টা সে কি করবে যদি সাসপেক্টেড এরকম মেনিসকাস ইনজুরি হয়? জি, এই 24 ঘন্টায় প্রাথমিকভাবে প্রথম করণীয় হলো যে অ্যাকিউট ফেজ যেটা আমরা বলি, প্রথম 24 ঘন্টার মধ্যে ইনজুরি হওয়ার প্রথম থেকেই বরফটা দেওয়া শুরু করবে। এভরি 2 ঘন্টা পর পর জাস্ট 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট করে বরফ দিবে, এবং সেই ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে একটা নি ক্যাপ অথবা নি ব্রেস ইউজ করতে হবে, যাতে কিনা নিটাকে ইমোবিলাইজ পজিশনে রাখা যায়। পরবর্তীতে যদি এমআরআই করা যায় দেখা যেতে পারে, আর না হলে বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিয়ে তারা একটা প্রোটোকল সেট করে দিবে। এবং যদি মেনিসকাসে বড় ধরনের ইনজুরি না হয়, পরবর্তীতে রিহ্যাব করলে এবং একটু এক্সারসাইজ করলে গ্রেডেড কোয়াড্রিসেপস অথবা হ্যামস্ট্রিং মাসেলগুলো আবার বিল্ড আপ করলে আলটিমেটলি আমাদের এই মেনিসকাসটা জয়েন্টের ভিতরে শক অ্যাবজর্বার হিসেবেই কাজ করে। তো এই ধরনের ইনজুরি হওয়ার পরে যেটা দেখা যায়, সারাউন্ডিং আমাদের যে কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিং যে মাসেলগুলো আছে বা লিগামেন্টসগুলো রয়েছে সাপোর্টিং, এগুলোর স্ট্রেংথ অটোমেটিকলি কমে যায়। সো এগুলোকে যদি আমরা পার্শিয়ালি আবার রিহ্যাব করে স্ট্রেংথেনিং করে নিয়ে আসতে পারি, তখন ওই মেনিসকাসটার মধ্যে আর শকটা পড়ে না। কারণ আমাদের বডি ওয়েটে যে প্রেশারটা, খেলতে গেলে আবার জাম্প হবে, সে গোল করতে গেলে তাকে এয়ারে উঠতে হবে, আবার ল্যান্ডিং করে পড়বে, বা একটা বল লং চেঞ্জ করবে, তখন কিন্তু আলটিমেটলি তার মেনিসকাসে প্রেশার পড়বে। তখন সেই ক্ষেত্রে খুব কুইকলি এটা রিহ্যাব করে আনা পসিবল। ডেইলি লাইফস্টাইলে কি করতে হবে সে ব্যাপার নিয়ে ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, স্যারের কাছে আর একটু ক্রিটিক্যাল স্টেজের জায়গাটা তো আমি যাবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, ঠিক এই পর্যায়ে আমাদের ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিক। দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন। স্যার এই পর্যায়ে একটু ডিটেইলে যদি যেতে চাই আসলে ম্যানেজমেন্টের ক্ষেত্রের জায়গাটাতে, আমি দুটো এক্সাম্পল দিই। সেটা হচ্ছে পল পগবার ক্ষেত্রে একবার একটা বিষয় হয়েছিল যে ডিসিশন নিতে দেরি হচ্ছিল যে আসলে কি সার্জিক্যাল প্রসিডিউরে যাবে নাকি সেক্ষেত্রে রিহ্যাব ম্যানেজমেন্টের মাধ্যমে জিনিসটা ঠিক হয়ে যাবে। এই কনফিউশনটা স্যার আসলে কেন হয়, এবং আসলে সার্জারি বা সিরিয়াস প্রসিডিউরটা কখন যায় মানুষ? হ্যাঁ, এটা নির্ভর করতেছে যে যদি সাথে এসিএল টিয়ার থাকে এবং তাও যদি কমপ্লিট হয়, এসিএল টিয়ার আবার পরবর্তীতে আলোচনা হবে সেটা, তাহলে তো ইউ মাস্ট গো ফর রিপেয়ার অফ দ্য এসিএল। মেনিসকাসের ট্রিটমেন্টটাও অপারেটিভ নির্ভর করবে হলের টাইপ। এটা অনেক ধরনের হয়। ওই যে আমি ছবিটা দেখলাম, এটা ধরেন মেনিসকাসটা একটা সার্কুলার, শুধু ওই দুইটা এন্ডকে বলা হয় হর্ন, একটা পোস্টেরিয়র হর্ন, একটা অ্যান্টেরিয়র হর্ন। অনেক সময় শুধু অ্যান্টেরিয়র হর্নে একটা ট্রান্সভার্স টিয়ার হয় ছোট্ট, আবার পোস্টেরিয়র হতে পারে, আবার আরেকটা হতে পারে যে মাঝখানে একবারে ট্রান্সভার্স টিয়ার হয়ে গেল, টোটাল কমপ্লিট টিয়ার অফ দ্য মেনিসকাস। আর একটা হলো বাকেট হ্যান্ডেল, এগুলো কমনেস্ট। এখন যদি ওই পোস্টেরিয়র হর্নে ঠিক শুধু অল্প একটু করে ক্র্যাক হয়, সেটা আসলে কোনো অপারেশন লাগে না। তবে যারা এই যে বড় যারা নাম করা প্লেয়ার, তাদের তো আসলে ছোট প্রবলেম হতো অনেক সমস্যা, এবং তার মনে হয় এবং এটা ডায়াগনোসিস একমাত্র এমআরআইতে করতে হবে, এমআরআই ছাড়া হবে না।
তো এমআরআই তো হয়তো মনে হয় পোগবার ওইটাই ছিল যে টাইপটার উপর, তো নট যে যদি বাকেট হ্যান্ডেল হয়, কমপ্লিট সার্ভাইকাল হয়, ইউ মাস্ট গো ফর অপারেশন। এবং এই অপারেশনটাও একটু মেনিসকাসে একটু সমস্যা কঠিন আছে, যেমন দেন এসিএল, কারণ যেহেতু এটা অ্যাভাস্কুলার একটা স্ট্রাকচার, এটা আপনি যদি রিপেয়ারও করেন এটা হিলিং হইতে সমস্যা আছে। এই জন্য আমরা করি কি, এটা আমারই সাবজেক্ট, আমরা করি তো যখন ওই যে হর্নটা যদি আনইভেন হয়ে যায়, আমরা জাস্ট আর্থোস্কোপি করে ভিতরে জাস্ট নট টু ওপেন করি না, জাস্ট আর্থোস্কোপ ভিতরে একটা মানে ক্যামেরা দিয়ে দেখে শুধু যেটুক আনইভেন হয়েছে ওটাকে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটাতে আমরা সমান করে বাট স্মুথ ইন করে দিলে সে ওটা পরবর্তীতে আর ব্যথা হয় না। কিন্তু যদি ওই যে বাকেট হ্যান্ডেলটা হয় তাহলে অনেক সার্জন যারা খুব এক্সপার্ট তারা অনেক সময় এটা রিপেয়ার করে। এই জন্য খুব সম্ভব তার হয়েছিল হয়তো মাইনর, এই জন্য সে ডিসিশন নিতে পারতেছে না যে এটি অপারেশন করলে আবার মানে ওখানে অপারেশন করাটা একটু কঠিন, ওখানে একটা আবার আলাদা একটা ফাইবার যাবে, সুতা যাবে, এই জন্য হয়তো তারা ভাবছে যে এটা করে কি হবে, হয়তো বা ভাবছে যে এটা শুধু রিহাবেই ঠিক হয়ে যাবে। স্যার, এই ক্ষেত্রে কি যারা অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট আছেন, যারা একটু বয়স্ক, তাদেরও কি এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো কারণে মুভমেন্টের সময়? অস্টিও আর্থ্রাইটিসটা একেবারে টোটালি আলাদা একটা জিনিস। অস্টিও আর্থ্রাইটিসটা হবে তার মেনিসকাস টিয়ার হতেও পারে, না হতে পারে, কারণ তবে সেই সময়কে মেনিসকাসটা ডিজেনারেট করে তখন যেটুকু ঠিক থাকার কথা সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি লস হয়ে যায়, একেবারে বোনস একেবারে রিডিউসড হয়ে দুইটা সারফেস একবার মিশে যায়। তো সেই তখন হয় কি, তখন আর বলতে গেলে আমরা তখন আর মেনিসকাস নিয়ে চিন্তা করি না, তখন তাকে চিন্তা করতে হবে যে তাকে পেইন ফ্রি কীভাবে করা যায়। তো এইগুলো আবার স্টেজিং করে যখন একেবারে ফোর্থ স্টেজে চলে যায় যে একেবারে বোনসটা মিশে গেল, আর জয়েন্ট সারফেস থাকতে হবে সবসময় স্মুথ, এখানে আপনার সামান্য একটু উঁচু নিচু হইলেও ব্যথা হবে, তো তখন আমরা ওই অনুযায়ী তাকে হয়তো অপার করি। এবং আজকাল একেবারে স্টেজ 4-এ যে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট করি এবং এই আমরা এখন অ্যাভেলেবল করে ফেলি, সেটা করে ফেলা যাচ্ছে। আর এছাড়া কিছু পেইন কিলার সাপ্লিমেন্ট সবসময় ইউজ করতে হয়। আতিক ভাই, এই জায়গাটা কারো যদি একবার সার্জারি হয়ে যায়, আসলে একবার সার্জারি হলো, ফর রেস্ট অফ হিজ অর হার লাইফ, তাকে কি প্রতিদিন বা প্রতিনিয়ত আসলে রেগুলারিটির মধ্যেই থাকতে হয় রিগার্ডিং রিহ্যাবিলিটেশন এক্সারসাইজের কথা যদি আমি বলি? যেমন আমি অনেককে দেখেছি সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বা ফিজিও বা ডক্টর কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে এই কাজগুলো করতেই হবে, এরকম কোনো কিছু কি ম্যান্ডেটরি কিনা? হ্যাঁ, দেখা যায় সাধারণত এই ধরনের নি আর্থ্রোস্কোপিক সার্জারি করার পরে আপনার লাইফ লং বেসিক কিছু এক্সারসাইজের মধ্যে থাকতে হয়, যাতে কিনা এক্সারসাইজ করলে মাসেলের স্ট্রেংথগুলো ডেভেলপ থাকে। সারাউন্ডিং যে মাসেলগুলো আছে, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং অথবা কাপ মাসেল, এই সবগুলো কিন্তু কম্বাইন্ডলি একটা কম্পার্টমেন্টের মতো হয়ে আমাদের এই বডি ওয়েটটা আমরা যখন হাঁটি বা দৌড়াই, হোয়াট এভার ইট ইজ, সিঙ্গেল লেগে কিন্তু এই বডিটা শিফট হয়ে আসে। সো আলটিমেটলি আপনাকে দিন শেষে নিচের বডি ওয়েটটাই এই দুই লেগে 50% হয়ে ভেঙে আসবে। এবং দেখা যায় যে এই সার্জারিগুলো করার পরে মাসেল গ্রেডিয়েট করে এক্সারসাইজ না করলে তখন অটোমেটিকলি বডির ওয়েটটা যখন পড়তে থাকে, এই মিনিসকাস সাথে সাথে পরবর্তীতে হাড়ের ক্ষয়টাও বাড়তে থাকে এবং জয়েন্টের গ্যাপটা কমতে থাকে। তো এবং সেই ক্ষেত্রে এখন বেসিক কিছু এক্সারসাইজ করে তারপরে এক্সারসাইজ চালু রাখতে হবে। সেটা কি বয়স ভেদে বিভিন্ন হয়, যে একজন 60 বছরের মুরব্বী আর একজন 30 বছরের ছেলে তো একরকম ভাবে করতে পারবে না আসলে? সেটা কি ডিফারেন্ট? হ্যাঁ, এটা ডিফারেন্ট। এটা আমরা এজ ভিত্তিক একটা গ্রেডেড এক্সারসাইজ করে দিই, কনসালটেন্টদের পরামর্শ করে। আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি তারা দেখা গেছে যারা খেলতে চায় তাদের এক এক ধরনের গ্রেডেড এক্সারসাইজ, আবার বয়স্ক যারা আছে তাদের তো এজিং এর কারণেও মাসেলের স্ট্রেংথ কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে থাকে বা কমে যায়, তখন তো তাদেরকে কিছু জেরিয়াট্রিক এক্সারসাইজ আছে, বেসিক যেগুলো এক্সারসাইজ, হোম এক্সারসাইজ অথবা দেখা গেছে কিছু ম্যাট এক্সারসাইজ থাকে, ওই এক্সারসাইজগুলো করে জাস্ট বেসিক স্ট্রেংথটা ডেভেলপ করা। ওকে, এই জায়গাটা থেকে আমরা ফিরবো এবং মেডিক্স কিভাবে সহযোগিতা করছে বা মেডিক্স সিগনেচার ক্লিনিক থেকে কেমন সহযোগিতা পেতে পারে একজন অ্যাথলেট হোক কিংবা একজন সাধারণ মানুষ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালেও আসলে কী কী ব্যবস্থা আছে সেই সব বিষয় নিয়ে ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, এই পর্যায়ে আপনারা দেখছেন ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিক। ছোট্ট আরও একটা বিরতির পর ফিরছি। আবারও আমন্ত্রণ, দেখছেন ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিক। আমরা কথা বলছিলাম মেনিসকাস টিয়ার নিয়ে এবং আতিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু মেডিক্স সিগনেচার ক্লিনিকে আপনি আছেন, একদম
ব্যথা পাওয়ার পর থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা যদি আমি বলি, মেডিক সিগনেচার ক্লিনিকে কি সেটা পাওয়া সম্ভব কিনা একজন অ্যাথলেটের জন্য? আফটার দ্যাট ডক্টর সাহেবের কাছ থেকে তো কনসালটেন্সি আসছে, দেন তারপর যে রিহ্যাবের প্রক্রিয়াটা, মেডিক্স কতটুকু আসলে এক্ষেত্রে সাপোর্ট দিতে পারছে, বা কি কি ধরনের আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি যদি আমি বলি আছে মেডিক্সের কাছে? যে মেডিক সিগনেচার ক্লিনিকে একজন পেশেন্ট যদি ব্যথা পেয়ে আসে হাঁটু ইনজুরিতে, মেনিসকাস ইনজুরি যেহেতু আমরা কথা বলতেছি, সো সেটা হতে পারে খেলতে গিয়েও সে চোট পেয়েছে, অথবা এমনও হতে পারে তার হঠাৎ করে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জি, অথবা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন কমনলি যেটা এখন আমরা দেখি যে খেলোয়াড়দের তুলনায় সাধারণ মানুষের মেনিসকাস ইনজুরি বেশি হয়। অটো রিক্সা একটা হোন্ডাকে লাগাই দিচ্ছে, তো সে অ্যাক্সিডেন্ট করে সে ইমিডিয়েটলি অফিসে না গিয়ে তাকে হসপিটালে যেতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে একটা কম্বাইনলি হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করতেছে, এবং আপনি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি পুরা ট্রিটমেন্ট প্রোটোকলটা ওখানে পাবেন একটা স্পেশালাইজড হসপিটালে যেভাবে পাওয়া দরকার, যেটা আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালও রয়েছে। তো এটা আমাদের মেডিকেল ক্লিনিকও রয়েছে। আপনার প্রথমে আসলে দেখা গেছে একজন কনসালটেন্ট যারা আউটডোরে বসতেছেন সার্বক্ষণিক, তারা একটা এক্স রে আপনাকে দিবে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় এমআরআই করাবেন, এবং যদি তার কোনো রেস্টের প্রয়োজন হয় যে না তাকে হসপিটালাইজড করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে, রোগী ভর্তি থাকতে পারবেন। এবং এর পরবর্তীতে উনি যদি চিন্তা করেন যে না একটা অ্যাকিউট ফেজ চলে যাওয়ার পরে তার একটা পেইন ম্যানেজমেন্ট প্রসিডিওরে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা তাকে কিভাবে আরও কুইকলি হেল্প করতে পারে বা সাপোর্ট দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা আউটডোর সার্ভিসের সাথে সাথে তাকে ওই কেবিনে ইনডোর সার্ভিসটাও দিতে পারি, অথবা সে যদি সেই সার্ভিসটা আমাদের রয়েছে। অথবা যদি চিন্তা করে যে না ওই পেশেন্টটা কোনোভাবে ইনডোর থেকে আমাদের ফিজিওথেরাপি যে পেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে ওখানে আসতে পারে, সে কোনোভাবে হুইল চেয়ার, সব ধরনের সার্ভিস আমাদের ওখানে এই জায়গাটা তার মানে আমি বলতে পারি যে আল্লাহ না করুক ধানমন্ডি, মোহাম্মদপুর আশেপাশে সংলগ্ন কেউ যদি বাইক অ্যাক্সিডেন্ট অথবা অটোরিকশার সঙ্গে অ্যাক্সিডেন্টে এরকমভাবে মেনিসকাস টিয়ারে ভোগেন, মেডিক সিগনেচার ক্লিনিকে যেতে পারেন। স্যার আপনার কাছে আমার প্রশ্নের জায়গা যেটা ক্রিটিক্যাল সার্জারি যেগুলো আছে, ক্রিটিক্যাল সার্জারিগুলোকে আমাদের দেশে আমরা করতে পারি? ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কি সেটা গ্যারান্টি দিতে পারছে যে একদম ক্রিটিক্যাল সার্জারিটা করা সম্ভব আমাদের দেশে? যেটা আমাদের মেনিসকাস টিয়ারে যে ট্রিটমেন্টগুলো সম্ভব, এভরিথিং পসিবল। এবং ধরো আমি তো ওখানে আছি, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে মানে যেগুলো অপারেশন করি আমি সবটাই করতে পারবো। আর এই মেনিসকাস বলো এসিএল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি যাদের হয় এই মাসেলগুলো ওয়েস্টিং হয়ে যায় খুব যদি না করে। অর্থাৎ আমি যখন কোনো রোগীর অপারেশন করতে বলি তখন বলি যে দুইটা বলে দেই, অপারেশনটা যেমন ইম্পর্টেন্ট আপনার পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে কেউ অপারেশন করে ছেড়ে দিল, পরে দেখা গেল তার নির মুভমেন্ট, রেঞ্জ অফ মোশনটা আসতেছে না। অতএব আমাদের এইখানে অ্যাটলিস্ট হাসপাতাল, যেহেতু আমি সিনিয়র হিসেবে আছি, আমাদেরও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা অত্যন্ত উন্নত, এবং এই প্রত্যেকটা অপারেশনে কিন্তু একটা প্রোটোকল আছে, এবং সেই প্রোটোকলগুলো আমরা মানি। এবং ঠিক একেবারে ডে 1 থেকে শুরু করে যে তার সার্জারির পরের দিন আমি তাকে কি অ্যাডভাইস দিচ্ছি, এবং যখন ডিসচার্জ করি তখন বলে দেই যে এই করবেন, এবং সেইভাবে সে যদি রোগীটা মানে, তাহলে দেখা গেল যে আমি যতগুলো অপারেশন করি তাদের রিহ্যাবিলিটেশন যদি ঠিকমতো করে, ফাইন রেজাল্ট, মানে উইদিন 3 to 4 months সে এগেইন আবার খেলতেও চলে যেতে পারে, এবং এভরিথিং ইজ পসিবল আমাদের হাসপাতাল এখন আছে। এবং আমাদের দেশেও কিন্তু সেই মানে আমি যেটা বলছিলাম যে উন্নত চিকিৎসার জায়গাটা আমাদের দেশেও করা সম্ভব হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। সর্বশেষ আতিক ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে মানুষ তার স্বাভাবিক জীবনে এই ধরনের ইনজুরি এড়ানোর জন্য সাপোজ ব্যথা তো পেতেই পারে, যে কোনোভাবে পেতে পারে, কিন্তু এগুলোকে মজবুত করার কোনো উপায় আছে কিনা? স্বাভাবিক জীবনে নিউট্রিশন হতে পারে, এক্সারসাইজ হতে পারে, এরকম কোনো কনসালটেন্সি আপনারা দেন কিনা? হ্যাঁ, আমাদের ওখানে বিশেষজ্ঞ পরামর্শক যারা রয়েছেন, অর্থোপেডিক্স রয়েছে অথবা নিউট্রিশনিস্ট রয়েছেন, এবং তাদের পরামর্শ ক্রমে যদি অন্য কোনো ডিজিজ প্রবলেম তাদের না থাকে, আমরা যারা ফিজিওথেরাপিস্ট রয়েছে তাদেরকেও বিভিন্ন ব্যায়াম গাইড করতে পারি। কারণ দেখা যায় সাধারণভাবে একটা সুস্থ মানুষের ভালো থাকার জন্য হাঁটাটা অনেক বেশি জরুরি, যেটা বলে থাকে যে 15 থেকে 20 মিনিট প্রতিদিন আপনি অবশ্যই হাঁটবেন, কারণ এতে আপনার পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা সচল থাকবে, প্রতিটা জয়েন্ট তার মোবিলিটি ফিরে থাকবে, তার অ্যাক্টিভ থাকবে।
যেটা যা স্বয়ং করানো রয়েছে যে নামাজ অবশ্যই একটা বেস্ট এক্সারসাইজ। তো এটার সাথে সাথে হাঁটাটা একটা সুস্থ মানুষের অবশ্যই জরুরি, কিন্তু সাথে সাথে অবশ্যই যদি কেউ ভারী এক্সারসাইজ করতে চায়, যেটা আমাদের এখন এই জেনারেশনের মধ্যে খুব কমন একটা কালচার হয়ে গেছে যে জিম করতে হবে। জি। সো জিম করতে হবে, অবশ্যই জিম করাটা একটা ভালো এক্সারসাইজ, কিন্তু একজন বিশেষজ্ঞ একটা পরামর্শ নিয়ে গ্রেডেড ওয়েতে অথবা গাইডেড ওয়েতে এক্সারসাইজ করাটা হচ্ছে অবশ্যই বেস্ট এক্সারসাইজ। তাহলে প্রতিটা মানুষই ভালো থাকবে অর্থাৎ এবং সুস্থ ব্যালেন্সটা থাকবে। খুব ইম্পর্টেন্ট, যে এক জি। পোর্শন বেশি হেভি হয়ে যাচ্ছে আর এক পোর্শন লাইট থাকছে, তখন আরেকটা পোর্শনের উপর ইম্প্যাক্ট পড়ছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আতিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আয়োজন, এবং মেডিক সিগনেচার ক্লিনিক সেটা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। আপনাদের যে কারো ফিজিওথেরাপি সংক্রান্ত যে কোনো কোয়েরি থাকলে আপনি কিন্তু সরাসরি সেখানে চলে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।